ঘরের মধ্যে কে এসেছে এখন? কে তুমি? তার মানে তুমি যেই হও না কেন, তুমি এইভাবে পুরোহিতকে ভয় দেখাচ্ছ, ওকে মারার চেষ্টা করছো, কিন্তু কেন? পুরোহিত, তুই জানিস না আমি এখানেই আছি, তাহলে তুই এখানে ঢোকার সাহস পেলে কি করে? আমার কাছে আমার কাছে জ্যাঠা জ্যাঠা বোধহয় ডাকছেন আমায় সাধু বাবা। আপনারা শুনছেন অনু অডিও ফিল্মস। প্রতি সপ্তাহে আমরা আপনাদের জন্য নিয়ে আসি তারানাথ তান্ত্রিকের রোমাঞ্চকর কিছু গল্প। আজ আপনি শুনবেন তারানাথ তান্ত্রিকের গল্প নিশি ডাকের ভিটে। গল্প শুনে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন, এবং অবশ্যই গল্প শুনে আপনার কেমন লাগলো আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। শুরু হচ্ছে আজকের গল্প নিশি ডাকের ভিটে। নিশি পুরোহিত প্রথমে কথাটা যেন বিশ্বাস করতে পারেনি, কিন্তু এখন যেন তার সবকিছুই একটু অন্যরকম বলে মনে হচ্ছে। শুধু তাই নয়, এতটা পথ পায়ে হেঁটে আসার পরে খিদে আর ক্লান্তিতে শরীরটা ভেঙে পড়লেও আর একটু এগিয়ে গেলেই যে সে গ্রাম খুঁজে পাওয়া যাবে, এই কথাও তার বারবার মনে পড়ছিল। নিজের মনের মধ্যে নিশি পুরোহিত এবার বলে উঠল, ছোটবেলা থেকেই বাবা বলতেন আমার ভাগ্য খুব ভালো আছে, একদিন না একদিন সে ভাগ্য আমার কাছে উদয় হবেই। আজকেই তাহলে সেটা হলো। যদি সেই ভাগ্যই না হয়, তাহলে এমনভাবে সবকিছু আমার হাতে আসবে কি করে? নিজের মনেই কথাটা ভাবতে ভাবতে নিশি পুরোহিত একবার আকাশের দিকে তাকিয়ে দেখল। অন্ধকার নেমেছে অনেকক্ষণ আগে। চাঁদের অল্প আলোতে পথটা দেখা যায় বলে স্বস্তি, না হলে এই পথে সে কখনো আসেনি। দূরের গ্রামে জিজ্ঞাসা করে জানতে পেরেছে সোজা মাটির রাস্তা চলে গেছে একেবারে তার গন্তব্য পায়রাডাঙ্গা পর্যন্ত, এবং সেইখানেই পায়রাডাঙ্গা পেরিয়ে এই গ্রাম কুসুমপুর। এখান থেকে এখনো খানিকটা পথ হেঁটে যেতে হবে। পথের দুপাশে বিস্তৃত ধানের জমি, অনেক দূরে একসময় সবুজ গাছপালার রেখা আর গ্রামের চিহ্ন মতো চোখে পড়েছিল, সেটা সন্ধ্যা নামার আগেই। কিন্তু এখন আর কিচ্ছু দেখতে পাচ্ছে না। ভয় নিশি পুরোহিত খুব একটা করেনি। একেতেই সে পুরোহিত, ব্রাহ্মণ সন্তান, তার উপর দেহবন্ধন ছাড়া আরও কিছু মন্ত্র তার জানা আছে। তাই নিশ্চিন্তেই বড় পর্দা পেরিয়ে কুসুমপুর গ্রামের কাছাকাছি ঢুকতে যাবে। এমন সময় সেই বৃদ্ধের সঙ্গে দেখা। তুমি কে বলো তো বাবা? এই এত রাতে তুমি গ্রামে ঢুকেছ? তোমায় দেখে তো মনে হচ্ছে তুমি অন্য গ্রামের মানুষ। হ্যাঁ, আমি হলাম নিশি পুরোহিত। আমি আসছি দূরের এক গ্রাম থেকে। রামমোহন গাঙ্গুলি বলে একজন ছিলেন, তিনি আমায় ডেকেছেন তারই সম্পত্তি নেওয়ার জন্য। এইবার বৃদ্ধ মুখ তুলে দেখল নিশি পুরোহিতের দিকে। তার চোখে মুখে একটা হাসির ঝিলিক খেলে উঠেই যেন মিলিয়ে গেল। সে বলল, তার মানে তোমার কথাই রামমোহন বাবু বলে দিয়েছিলেন। আমাদের গ্রামের সকলে রামমোহন বাবুকে চিনতেন। তিনি মারা যাওয়ার আগে আমাদের গ্রামের মোড়ল মশাইকে সব কথা বলে গেছেন। বাড়িটা এবং কিছু জমি জমা তোমার নামেই রাখা আছে। মোড়ল মশাইয়ের কাছে গেলেই পাবে। তুমি একটা কাজ করো, আজকের রাতটা ওই রামমোহন বাবুর বাড়িতে কাটিয়ে দাও। কাল সকালে না হয় মোড়ল মশাইয়ের সঙ্গে দেখা করো। নিশি পুরোহিত সেটাই ভাবছিল। ক্লান্তিতে তার গোটা শরীর ভেঙে আসতে শুরু করেছে। একটা কিছু খেলে হতো, কিন্তু সেটা যদি নাও পাওয়া যায়
অন্তত একটু গড়িয়ে নিতে পারলে কাল সকালে সব ব্যবস্থা করা যাবে। বৃদ্ধের সঙ্গে রামমোহন গাঙ্গুলির বাড়ি পর্যন্ত সে এলো। বৃদ্ধই সব ব্যবস্থা করে দিল। এবার এমনকি রাতে খাওয়ার জন্য দুমুঠো ভাত ডালের ব্যবস্থাও তার বাড়িতেই করে খেয়ে দেয়ে যখন নিশি পুরোহিত রামমোহন বাবুর বাড়িতে এসে ঢুকল, তখনই যেন তার গাটা কেমন ছমছম করে উঠল। আশ্চর্য ব্যাপার, ঘরের দরজাটা বন্ধ ছিল, কিন্তু ঘরের দরজা খুলে কেউ যদি ভেতরে ঢোকে তাহলে তাহলে আমি তাকে দেখতে পাবো না। ঘরের মধ্যে হ্যারিকেনের আলো ছাড়া অন্য কিচ্ছু নেই। দরজা জানালা বন্ধ। ঠিক গরমের সময় না হলেও বাতাসে কিন্তু একটু গুমোট ভাব রয়েছে। জানলা খোলা রাখলেই ভালো হতো, কিন্তু অচেনা অজানা জায়গায় সেটা আর করতে চাইল না নিশি পুরোহিত। এই বাড়িতে রামমোহন গাঙ্গুলি মারা গেছে প্রায় মাসখানেক আগে। তখন থেকেই বন্ধ। কোনো রকমে হ্যারিকেনটা মাথার কাছে রেখে বিছানায় শুয়ে একটা কাঁথা জড়িয়ে নিল নিশি পুরোহিত। রাতটা ঘুমিয়ে কাটিয়ে দিতে পারলেই হবে, আর কোনো চিন্তা নেই। কিন্তু ঘুমটা ভেঙে গেল একটু পরেই। ঘরের হ্যারিকেনটা কখন যেন নিভে গেছে। ঘরের ভেতরে কে যেন হেঁটে চলে বেড়াচ্ছে। অন্ধকারে প্রথমে কিছুই বুঝতে পারল না নিশি পুরোহিত। তারপর একটু সামলে নিয়ে বলল, ঘরের মধ্যে কে এসেছে এখন? কে তুমি? ছায়ামূর্তির কাছ থেকে কিন্তু কোনো উত্তর পাওয়া গেল না। সেইটা না পেয়ে আরো কেমন যেন আশ্চর্য হয়ে গেল নিশি পুরোহিত। মনে মনে ভাবল, ঘরের মধ্যে যে একটা কেউ এসেছে সেটা আমি স্পষ্ট দেখতে পাচ্ছি, কিন্তু কিন্তু কেউ কোনো কথা বলছে না। তাহলে কি কোনো চোর ঢুকলো নাকি? দরজা তো ভেতর থেকে বন্ধ ছিল। দরজা জানলার কথা মনে হতেই নিশি পুরোহিতের বুকের ভেতর যেন কেমন ছ্যাঁত করে উঠল। এমনিতেই অচেনা অজানা জায়গা বলে দেহবন্ধন করেই শুতে গেছে, কিন্তু তবুও খারাপ কিছু হলে দেহবন্ধন করা থাকলেও সে সরাসরি আক্রমণ করতে পারবে না, সে কথা ঠিক, কিন্তু দেখা দিতেও তো পারবে না, এটা তো হয় না। তাছাড়া নিশি পুরোহিত এইসব ব্যাপারে একটু যাকে বলে ভয় পায় আর কি। সবাই তো আর সমান হবে না। কথাটা মনে হতেই শরীর যেন কেমন একবার শিরশির করে উঠল। অন্ধকারের ভেতরে একটু আলোর জন্যে নিশি পুরোহিত তখন এদিক ওদিক তাকিয়ে দেখছে। ঠিক তখনই মনে হলো বিছানা থেকে এক পাশে অন্ধকারের মধ্যে একটা কালো ছায়া মূর্তি কে যেন দাঁড়িয়ে। তার দিকে তাকাতেই নিশি পুরোহিতের মনে হলো অন্ধকারের মধ্যে ফ্যাকাশে লালচে দুটো চোখ একবার জ্বলছে আর একবার নিভছে। সে কিছু বলতে যাবে, তার আগেই অন্ধকারের ভেতর থেকে এইবারে কে যেন বলে উঠল, নিশি পুরোহিত, তুই জানিস না আমি এখানেই আছি? তাহলে তুই এখানে ঢোকার সাহস পেলে কি করে? নিশি পুরোহিতের বুকের রক্ত যেন ঝলসে উঠল। অমন গলার স্বর কোনো মানুষের হতে পারে না। চোর নয়, তার ঘরের ভেতরে অন্ধকারে যে ঢুকে এসেছে সেটা সাধারণ কিছু নয়। তার আগেই সেই মূর্তিটা আবার খিলখিল করে হেসে উঠল। ঘরের মধ্যে কোথাও যেন কিছু একটা পড়ে যাবার মতো শব্দ শুনতে পেল নিশি পুরোহিত। মনে মনে গায়ত্রী মন্ত্র জপ করতে লাগলো। এই অন্ধকারের মধ্যে একবার আলো জ্বালাতে পারলে সমস্যা মিটে যায়, কিন্তু নিশি পুরোহিত জপ করতে পারছে না। চারপাশ থেকে ঠান্ডা মতো কিছু একটা তার গোটা শরীরকে আচ্ছন্ন করে ফেলতে লাগলো। বিছানার পাশ থেকে সেই লাল চোখওয়ালা কালো ছায়াটা যেন এই দিকেই হাঁটতে হাঁটতে আসছে আর হাসতে হাসতে বলছে, নিশি পুরোহিত, ও নিশি পুরোহিত, চিনতে পারছিস না আমায়? নিশি পুরোহিত। নিশি পুরোহিত চিনতে পারছিল না। প্রথমে তার মনে হলো রামমোহন গাঙ্গুলি কি তাহলে মৃত্যুর পর তার ধুলো শরীর ছেড়ে আত্মা হয়ে ফিরে এসেছে?
তার তো ফিরে আসার কথা নয়। তাছাড়া অনেক ছোটবেলায় একবার রামমোহন গাঙ্গুলিকে নিশি পুরোহিত দেখেছিল। মূর্তিটা আবার বলল, এখনো চিনতে পারলি না? মনে রাখিস, মনে রাখিস, তুই এখানে যতদিন থাকবি আমিও থাকবো। নিশি পুরোহিত, আমিও থাকবো। তোকে ছেড়ে এত সহজে আমি কোথাও যাব না। এইবারে নিশি পুরোহিত প্রথমবারের মতো ভয় পেল, কারণ অন্ধকারের মধ্যে সেই কালো আর লাল চোখওয়ালা মূর্তিটাকে এইবার সে আরো সামনে থেকে দেখতে পেয়েছে। তার মুখে একটা অদ্ভুত হাসি, দুটো কালো হাত যেন ঘাড় থেকে লম্বা হয়ে নেমে এসেছে বেশ খানিকটা। অন্ধকার যেন তার গা দিয়ে ঝরে পড়তে লাগলো, আর খিলখিল করে হাসতে হাসতে ঘরের ভেতরে এগিয়ে আসতে লাগলো সে। ঘরের মধ্যে একটা অদ্ভুত গন্ধ ছড়িয়ে পড়তে লাগলো। তোমরা যা বলছো সে কথা আংশিকভাবে সত্য হলেও পুরোপুরিভাবে কিন্তু সত্য নয়। আপনি এ কথা বলছেন কেন? মানে ব্যাপার কি? কিশোরী যেটা বলেছে সেটা তো আমারও মনে হয়। মানে মৃত্যুর পর অতৃপ্ত আত্মারা মাঝে মাঝে আমাদের পৃথিবীতে ফিরে আসে, সে কথা আপনি বলেছেন। কিন্তু সেই আত্মার সঙ্গে এবং যার কাছে সে ফিরে আসে তার সঙ্গে কোনো না কোনো অতৃপ্ত সম্পর্ক রয়েছে। কিন্তু কোনো সম্পর্ক ছাড়াই হঠাৎ করে এমনভাবে কোনো আত্মা দেখা যেতে পারে কি? না, কোনো সম্পর্ক ছাড়া কখনোই পারে না। অতৃপ্ত আত্মারা কোনো না কোনো কারণেই আবদ্ধ অবস্থায় থাকে, আর সেই কারণ না মেটা পর্যন্ত সেইখান থেকে মুক্তি পেতে পারে না। আর সেই কারণেই আত্মারা মাঝে মাঝে ক্ষিপ্ত হয়ে থাকে। যতদিন তাকে এই পৃথিবীর মায়াবন্ধনে থাকতে হয় ততই মুক্তি পাওয়ার জন্যে সে ছটফট করতে থাকে। সে কথা তোমাদের তো বলার প্রয়োজন পড়ে না, কিন্তু এইটুকু তো তোমাদের জানা উচিত যে এই ব্যাপারটা হঠাৎ করেই মাঝে মাঝে দেখা দিতে পারে। মানে এ কোনো কারণ থাকলেও অনেক সময় তা সবার সামনে আসে না। তার মানে আপনি বলতে চাইছেন ঠাকুরমশাই যে হঠাৎ করে এমন কিছু লোকের সামনে এলে তারা অবাক হতে পারে? খানিকটা তাই। মনে করো তুমি বেশ কয়েক বছর নিশ্চিন্তে রয়েছ, কোনো সমস্যাই নেই, কিছুই নেই। হঠাৎ করেই এমন কোনো এক আত্মা তোমার পিছু নিল। যথারীতি স্বাভাবিক কারণে তুমি বুঝতে পারবে না সেই আত্মা আসলে কে, আর এইখানেই সমস্যা। বুঝতে পেরেছি। তার মানে আপনি বলতে চাইছেন সেই আত্মা নির্দিষ্ট কোনো কারণেই কোনো জীবিত প্রাণীর পেছনে পড়তে পারে, কিন্তু তা অনেক বছরের ব্যবধানে হতে পারে। সেই কথাই বলছি। এই কথা বলতে গিয়ে অনেকদিন আগের একটা কথা মনে পড়ে গেল। একবার এমনই একটা ব্যাপারে আমায় জড়িয়ে পড়তে হয়েছিল। গ্রামের নাম যতদূর মনে পড়ে নিশম্ভপুর কিংবা কুসুমপুর, এই জাতীয় কিছু একটা ছিল। বড় জায়গা বেশ। সেখানে একটা রেল স্টেশনও ছিল। আর তখনকার সময়ের রেল স্টেশনের কথা তো বুঝতেই পারছো। পায়রাডাঙ্গা বলে স্টেশনের নামটা একটু অদ্ভুত বলেই মনে হয়েছিল আমার। বেশি সময় আগের কথা নয়, মানে ওই মনে করো না বিয়ের বছরখানেক আগে। মানে মধুসুন্দরী দেবীর সঙ্গে দেখা আর বিয়ে, এই দুয়ের মাঝামাঝি সময়। একটা গল্প যে জমতে শুরু করেছে সেই কথাটা বুঝতে পেরে আমি আর কিশোরী আর কোনো কথায় গেলাম না। বাইরে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে অনেকক্ষণ থেকে। আকাশের একপাশে কালো মেঘের দল যেন থমকে দাঁড়িয়ে রয়েছে। কিশোরী আগে এসেছিল, আমারই আজ একটু দেরি হয়েছিল। তাছাড়া আজ আসবো বলে ঠিক ছিল না, সে কথা থাক। আমাদের গল্প জমে উঠতে শুরু করেছে যেখানে, সেখানে এসব কথা বলা অবান্তর। আমরা অপেক্ষা করছি, আর এদিকে তারানাথ পাসিং শো সিগারেটে বেশ কয়েকটা লম্বা লম্বা টান দিয়ে ধোঁয়া ছেড়ে বলতে শুরু করলো। তখন গ্রীষ্মকাল পেরিয়েছে সবে, বর্ষা প্রবেশ করতে শুরু করেনি। এখনকার সময়ের আবহাওয়া অন্যরকম। গ্রীষ্ম শেষ হতে না হতেই বর্ষা এসে পড়ে। তখন কিন্তু এমন ছিল না।
গ্রীষ্মের সঙ্গে বর্ষার পার্থক্য আলাদা করে বোঝা যেত। অবশ্য একদম শেষের দিকে ঝড় বৃষ্টিপাত এসব তো লেগেই থাকতো, তবুও তখন ওই গ্রীষ্মের শেষ বলা চলে। বাতাসে গুমোট গরম, দিনের বেলা খোলা পথের উপর দিয়ে হেঁটে গেলে শরীর জ্বালা করতে শুরু করে। তারপর আমার অবস্থাটা তো জানোই, লাল কাপড় গায়ে জড়িয়ে রাখা, খালি পা। তারপরে রোদের তাপে মাটি গরম হয়ে যেটুকু গরম লাগতো তা আমার অভ্যাস হয়ে গিয়েছিল। কিন্তু মাথার ওপর সূর্যের প্রবল দাবদাহে মাঝে মাঝে বড় অস্থির হয়ে পড়তে হতো। তখন ওই গাছের তলায় কিংবা নদীর ধারে কিংবা এখানে ওখানে আশ্রয় নিতাম। তা শেষ বিকেলের দিকে নদীর জলে স্নান করে শুদ্ধ হয়ে নিতাম। দিনে বেশ কয়েকবার স্নান করতাম ভালো জায়গা পেলে। তো সেইবার ঘুরতে ঘুরতে এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছি, ওই যে বললাম পায়রাডাঙ্গা স্টেশন। স্টেশনের কাছে বসে একটা ছোট্ট গুমটি মতো চায়ের দোকানে চা আর বিড়ি খাচ্ছি। এমন সময় দেখি একটা লোক হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছে। তার পরনের পোশাক আশাক দেখে মনে হলো পুরোহিত, কাঁধে একটা ছোট্ট পুঁটলি। সে কি যেন নিজের মনে ভাবতে ভাবতে এগিয়ে এসে আমার পাশে চায়ের দোকানের বেঞ্চিটায় বসলো। তারপর যেন শুনতে পেলাম সে নিজের মনেই বলছে, না 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 না, এ কিছুতেই হতে পারে না, এমন ব্যাপার কি করে হয়? আমি ভালো করে তার দিকে তাকিয়ে দেখলাম। ততদিনে বেশ কয়েকটা ব্যাপার রপ্ত করতে শুরু করে দিয়েছি। অনেক কিছুই যেমন বুঝতে পারি, তেমনি মানুষের কপালের দিকে তাকিয়ে কিংবা ভালো করে দেখে অনেক কিছুই অনুধাবন করতে পারি। তার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকতে থাকতে বুঝতে পারলাম একটা কালো ছায়া তার পিছু নিয়েছে। এখানে তার প্রভাব খুব বেশি নেই, কিন্তু হালকা হলেও আছে। মানে সব সময় সে তার সঙ্গে না থাকলেও নির্দিষ্ট কিছু সময় তার কাছাকাছি থেকে তার ক্ষতি করতে শুরু করেছে একটু একটু করে। এদিকে লোকটি ব্রাহ্মণ পুরোহিত, তার ক্ষতি করা তো অত সহজ ব্যাপার নয়। কিংবা যে আত্মা তার ক্ষতি করবে সে ছোটখাটো কোনো আত্মা নয়। সে চায়ের একটা ভাঁড় নিয়ে বসলো বটে, কিন্তু কেমন ভাবে যেন খেতে লাগলো। একটুক্ষণ অপেক্ষা করে আমি নিজেই বললাম, মশাইয়ের কি কোনো সমস্যা কিছু হয়েছে? মানে ওই বিপদ টিপদ? লোকটা আমার দিকে মুখ তুলে তাকালো, একবার এদিক ওদিক দেখে নিয়ে গলাটা সামান্য নামিয়ে বলল, আপনি কি তান্ত্রিক সাধু? লোকে আমায় তারানাথ তান্ত্রিক বলে, তবে আমি একজন সাধক, সাধনা করি এই মাত্র। আমায় বাঁচান সাধু বাবা, আমার সাথে কি ঘটছে আমি কিছু বুঝতে পারছি না সাধু বাবা। তার কথা এইবার বুঝতে পারলাম, তার বিপদটা নেহাত ছোটখাটো নয়। কিছু মানুষ থাকে তাদের বিপদের কথা মুখ দেখে বোঝা যায়, আবার কিছু মানুষ থাকে তাদের কথা বোঝা যায় না। এই হলো সেই রকম। বললাম, যে বিপদ মাথায় নিয়ে ঘুরছো সেটা কিন্তু নেহাত কম নয়। তবু তুমি এমন নিশ্চিন্তভাবে রয়েছো কি করে? কি করব বলুন তো, যে সমস্যার মধ্যে রয়েছি তাতে অন্য কোনো সমস্যা আরও বড়। মৃত্যুর সময় দূর সম্পর্কের এক জ্যাঠামশাই রামমোহন গাঙ্গুলি তার গ্রামে কিছু জমি সম্পত্তি আমায় দিয়ে দেয়। এখন এই গ্রামের মোড়লের কাছ থেকে তা বার করতে গিয়েই তো আমার কাল ঘাম ছুটে যাচ্ছে। এই ব্যাপারে আমি তোমায় কোনো সাহায্য করতে পারবো না, তবে তোমার যে বিপদের কথা আমি দেখেছি সেইখানে তোমায় সাহায্য করার চেষ্টা করতে পারি। একটা কাজ করো, তোমার বাড়িতে একবার যাওয়া দরকার। চা শেষ করে আমরা স্টেশন থেকে উঠে পড়লাম। তারপরে পায়ে হেঁটে সেখান থেকে গিয়ে পৌঁছালাম তার গ্রামে। গ্রামের নাম ওই কুসুমপুরি মনে করো, ঠিক মনে পড়ছে না। তা সেই গ্রামে গিয়ে যখন ওই লোকটির, মানে তার আসল নাম হচ্ছে নিশিকান্ত, সবাই ডাকে নিশি পুরোহিত বলে, তার সঙ্গে তার বাড়িতে গেলাম। বাড়িতে ঢোকার আগে আগেই মনে হলো, হ্যাঁ আমি ঠিক ভেবেছি, এই বাড়িতে কিছু একটা আছে। বাড়িতে ঢোকার সময় থমকে দাঁড়িয়ে চারপাশে দেখে চলেছি। নিশি পুরোহিত একবার আমায় লক্ষ্য করছিল, আমি কিন্তু সেই দিকে তাকালাম না। বাড়ির বাতাসটা কেমন যেন ভারী হয়ে গেছে। বাড়ির পেছনের দিকের গাছগুলোর মাথা
হাওয়াতে অল্প অল্প দুলছে। বাড়ির পরিবেশ কেমন একটা গুমোট, অথচ কড়া দুর্গন্ধ ছড়িয়ে রয়েছে। কি হলো সাধু বাবা, আপনি অমনভাবে থমকে দাঁড়িয়ে পড়লেন কেন? আমি তাকে উত্তর করলাম না। ততক্ষণে বোঝার চেষ্টা করছি এই বাড়ির পরিবেশের মধ্যে যদি কিছু থেকে থাকে সেটা কি। অনেকক্ষণ পর নিজেই পুরোহিতের সঙ্গে বাড়ির ভেতরে গিয়ে ঢুকলাম। বাড়িটা ছোট, ছিমছাম, বেশ কয়েকটা ঘর, লম্বা বারান্দা। বাড়ির পিছনে প্রাতকার্যের ব্যবস্থা রয়েছে। বাড়ির চারপাশে বাঁশের বেড়া দিয়ে ঘেরা ছিল এক সময়, এখন অবশ্য তা এখানে ওখানে ভেঙে পড়েছে। ঘরে ঢুকে বারান্দায় আমায় বসতে দিল পুরোহিত। জল আর সামান্য খাবারের ব্যবস্থা করতে করতে বলল, রামমোহন গাঙ্গুলির হাতের লেখা চিঠি আর তার সঙ্গে তার লোকের খবর পেয়েই তো আমি এখানে এসেছিলাম, কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গেছে। তিনি মারা গেছেন 1 মাস আগে। ভেবেছিলাম মোড়ল মশাইয়ের সঙ্গে কথা বলে সহজেই সব কিছু পাওয়া যাবে, কিন্তু সেটা তো আর হচ্ছে না। চিঠি দেখিয়েও কোনো লাভ হচ্ছে না। তবে গ্রামের লোকেরা কিন্তু আমার সঙ্গে আছে, কি যেন নাম, তারপরে আশেপাশের লোকেরা, রামমোহন গাঙ্গুলি সবাইকেই আমার কথা বলে গিয়েছে। এটা তো হলো গিয়ে বাহ্যিক সমস্যা। এই সমস্যার সমাধান হয়ে যাবে। মোড়ল গ্রামের লোকেদের চাপে হলেও একসময় রাজি ঠিক হবেন। কিন্তু আরেকটি যে সমস্যা রয়েছে, নিশি পুরোহিতের মুখটা কেমন যেন হয়ে গেল। কেন যেন মনে হলো আমাদের কথাটা আশপাশ থেকে কেউ শুনে ফেললে সমস্যা বাড়বে। এইরকমভাবে নিশি পুরোহিত ঘরের চারপাশটা দেখে নিয়ে বলল, সমস্যা বলে সমস্যা নয় সাধু বাবা, এ তো ভীষণ সমস্যা। আরে এখানে এসে যে আমাকে এমন একটা বিপদে পড়তে হবে সে কথা কি আমি ভেবেছিলাম? সেই প্রথম দিন থেকে কিছু না কিছু তো একটা হয়েই চলেছে। এতক্ষণে নিশি পুরোহিত স্বাভাবিক হতে পেরেছে। সে মন খুলে আমার সঙ্গে কথা বলছে। আমিও জল আর তার সঙ্গে খাবারটুকু শেষ করে তার কাছে মন দিয়ে কথাগুলো শুনে চলেছি। এক সময় নিশি বলল, এখানে আমি এসেছি এই সপ্তাহ 2 হয়ে গেল। এর মাঝে বেশ কয়েকটা ব্যাপার ঘটেছে, তার মধ্যে একটা আপনাকে বলছি। এই বলে নিশি পুরোহিত আমায় বলতে শুরু করলো এই বাড়িতে ঘটে যাওয়া তার আশ্চর্য অভিজ্ঞতার কথা। এতক্ষণ এক টানা কথা বলে চলেছিল তারানা। আমরা তাকে কিছু বলিনি, কিন্তু এবার সে একটু থামতেই কিশোরী বলে উঠল, তার মানে নিশি পুরোহিতের সঙ্গে ওই বাড়িতে সমস্যাটা হয়েছিল। একে তো মোড়ল মহাশয়ের ঝামেলা রয়েছে, তারপরে আরও কিছু একটা ব্যাপার। কিন্তু আপনি তার মাথার দিকে তাকিয়ে তো তেমন কিছু দেখতে পাননি, তাহলে বুঝলেন কি করে? দেখো, ঠিক কি করে বুঝলাম সেটা তোমাকে বলে বোঝানো সম্ভব নয়। সেই সব অনুভূতি সহজে ব্যক্ত করা যায় না। তাছাড়া আমি যেভাবে বুঝতে পারতাম সেভাবে কোনো লক্ষণ দেখিয়ে সবসময় বুঝিয়ে যাওয়া সম্ভব নয়। আমার মনে হয়েছিল, আর নিশি পুরোহিতের বাড়িতে আসার পর বাড়ির চৌহদ্দির মধ্যে প্রবেশ করার পরে যা মনে হয়েছিল সেইটা তোমরা ভালো করে বুঝতে পেরেছ। কিন্তু নিশি পুরোহিত যদি ওই বাড়িতে 2 সপ্তাহ ধরে থেকে থাকে তাহলে তো তার সমস্যা হবার কথা নয়। আর একটা কথা ভাবুন, নিশ্চয়ই সে ব্রাহ্মণ, দেহবন্ধন ছাড়া আরও অনেক কিছুই জানি। নিশ্চয়ই তাহলে অশরীরী আত্মা এত সহজে তার ক্ষতি করতে পারবে না। এই হলো গিয়ে প্রধান ভুল, বুঝলে? অনেকে মনে করে দেহবন্ধন করা থাকলে অতৃপ্ত আত্মারা কোনো ক্ষতি করতে পারবে না, কিন্তু এটা ভুল। দেহবন্ধন করা থাকলে অতৃপ্ত আত্মা সরাসরি তোমায় স্পর্শ করতে পারবে না। তোমার শরীরের চারপাশে দেহবন্ধন, অর্থাৎ একটি বাঁধন তৈরি হয়ে যাচ্ছে। সেই বাঁধন ছিঁড়ে সে ভেতরে ঢুকতে না পারলেও তুমি নিজে থেকে কি কি করতে পারো তার উপর কিন্তু এই বাঁধন কাজ করবে না। তার মানে আপনি বলতে চাইছেন দেহবন্ধন করার পরেও তো আমরা নিজেরা সব কিছু করতে পারি। সেক্ষেত্রে ভয় পেয়ে আমরা কিছু করলে তাতে প্রত্যক্ষ না হলেও পরোক্ষভাবে সেই অতৃপ্ত আত্মার দ্বারাই ক্ষতি করা হলো। অনেক ক্ষেত্রে এমনটাই হয়। শুধু দেহবন্ধন কেন, সাধারণ মানুষ অতৃপ্ত আত্মা কিংবা অদ্ভুত কিছু দেখে ভয় পেয়ে নিজের ক্ষতি করে, তবে তার মস্তিষ্ক তাকে তা বুঝতে দেয় না।
তাই সে মনে করে যে তার সেই ক্ষতি আসলে সেই অতৃপ্ত আত্মাই করেছে। এই কারণেই মানুষ বড্ড ভুল করে বসে। এমনি এমনি তারানাথ তান্ত্রিককে আমাদের এত ভালো লাগে না। অতি জটিল ব্যাপারকে আরো সহজ করে দিতে, একেবারে সহজ করে দিতে একমাত্র সেই পারে। না হলে এমন একটা জটিল ব্যাপার এত সহজে অনুধাবন করা তো সম্ভব হতো না। অনেক সময় শুনেছি অতৃপ্ত আত্মা দেখে ভয় পেতে নেই, কিন্তু কেন ভয় পেতে নেই তা আজ জলের মতো পরিষ্কার হয়ে গেল। আমরা চুপ করতেই তারানাথ আবার বলতে শুরু করলো। যাই হোক, নিশি পুরোহিত যেমন যেমন বলেছিল আমিও তেমন তেমন করেই তোমাদের কথা শোনাচ্ছি, যাতে কোনো সমস্যা না হয়। দাদু বাবা, তাহলে প্রথম থেকেই বলি। প্রথম যেদিন এ বাড়িতে আসি সেদিন রাত হয়েছিল। সেদিনই প্রথম সমস্যাটা হয়। তবে সেদিন তেমন কিছুই আমি বুঝতে পারিনি। পরে মনে হয়েছিল যে ঘুমের ঘোরে আর নতুন জায়গায় প্রথম দিন আসার জন্য হয়তো আমি ভুল দেখেছি। কিন্তু ক্রমে ক্রমে আমি বুঝতে পারলাম ব্যাপারটা তেমন নয়। জমি জমা সম্পত্তির ব্যাপারে এই মোড়ল মশাইয়ের সঙ্গে একটা খিটমিট লেগেই রইল। তাতেই তো হলো যত বিপত্তি। আমি একা মানুষ, আমার তো তিন কুলে কোথাও কেউ নেই। বাবা মা একসময় ছিল, সেও মারা গেছে। অনেক আগে বিয়েও করেছিলাম একটা, বউ বেশি দিন থাকতে পারেনি। 3 দিনের জ্বরে আমায় ছেড়ে চলে গেছিল। তারপর থেকে কখনো আমি এসব কথা ভাবিনি, কোনো রকমে ছিলাম। ওই রামমোহন গাঙ্গুলি জ্যাঠার চিঠিটা পেয়ে এই গ্রামে এসে পাকাপোক্তভাবে বাস করব বলে ঠিক করি। তো মোড়ল মশাইকে যদিও এদিক ওদিক করে গ্রামের লোকেদের সাহায্যে সামলানো যাবে বলে ঠিক করেই রেখেছি। এর বেশ কয়েকদিন পরে একটা ব্যাপার ঘটে গেল। সেদিন সন্ধ্যার দিকে কি একটা কাজে যেন বাইরে গেছিলাম। যখন ফিরে আসছি তখন সন্ধ্যের অন্ধকার ভালো করে ফুটতে শুরু করেনি। আকাশটা কালচে হয়ে এসেছে। আমার সঙ্গে সব সময় আলো থাকে না। বাড়িতে ফিরে ঘরে ঢুকে তখন হেরিকেন জ্বালাতে হয়। ঘরের দরজার শিকলটা তোলা। ঘরে এসে দরজাটা খুলে হেরিকেন জ্বালানোর জন্য ওই ঘরের টেবিলের দিকে এগিয়ে যাব, এমন সময় দেখি ঘরের বিছানার কাছে একটা মেয়ের মতো বসে ওই জানলার দিকে তাকিয়ে রয়েছে। ঘরের জানলা খোলা, তার গায়ে গ্রাম্য কায়দায় পরা একটা শাড়ি। শাড়িটা দেখে চেনা চেনা মনে হলো। আমি ঘরে ঢুকতেই একটা অদ্ভুত মিষ্টি গন্ধ পেলাম। এই গন্ধটা আমার বহুদিনের চেনা। বাইরে অন্ধকার কম থাকলেও ঘরে কিন্তু তখন বেশ অন্ধকার ছড়িয়ে রয়েছে। এই অন্ধকারের মধ্যেও জানলা খোলা থাকার ব্যাপারটা আমার চোখে পড়ে। আমি একটু অবাক হলাম। প্রথমত ঘরের দরজা বন্ধ ছিল। তাছাড়া একজন স্ত্রীলোক আমার ঘরে আসবে কেন? কথাটা মনে হলেও প্রথমে কিন্তু কিছুই করতে পারলাম না। ধীরে ধীরে এগিয়ে গিয়ে টেবিলের কাছে হেরিকেনটাকে জ্বালালাম। স্ত্রীলোকটি তখনও সেইখানেই চুপ করে বসে আছে। আমি বললাম, কে আপনি? আরে বাবা, আমার ঘরের ভেতরে আসার পথ পেলেন কোথা থেকে? সে কিন্তু পিছনে ঘুরল না। আমি হেরিকেনটা তুলতে যাব, অবাক হয়ে দেখি হেরিকেনটা নিভে গেছে। ঘরের মধ্যে কোনো আলো নেই, হাওয়া নেই। আমার স্পষ্ট মনে আছে আমি নিজে জ্বালিয়েছি হেরিকেনটা। কিন্তু নিভল কখন? আবার সেটা জ্বালাবার জন্য উদ্যত হলাম। দেশলাই ঘষেই চলেছি, কিন্তু কিছুতেই আগুন জ্বলছে না। জ্বালাবার চেষ্টা যখন একেবারে বৃথা হয়ে গেছে, তখন জানলার কাছে বসে থাকা সেই স্ত্রীলোকটির দিক থেকে একটা হাসি ভেসে এলো। একটা অতি পরিচিত চেনা গলায় কে যেন বলল, কি গো, আমায় চিনতে পারছো না? এতদিন ধরে আমি তো তোমার কাছাকাছি আছি সব সময়, এখনো আমায় চিনতে পারছো না? আমি কিন্তু অবাক হয়ে গেলাম সাধু বাবা। যে গলা আমি শুনতে পাচ্ছি সে আমার মৃত স্ত্রীর গলা। অনেক বছর হয়ে গেছে, কম করে 10 বছর কিংবা তার বেশি তো হবেই। এতদিনের মধ্যে তার কথা অনেকবার মনে পড়লেও এমনভাবে কিন্তু তাকে কখনো আমি অনুভব করতে পারিনি। প্রথমে মনে হলো চোখের ভুল, ঘরের এই অন্ধকার,
জানালা থেকে ভেসে আসা বাইরের সাদাটে আলোর ভাব, এই সব কিছু মিলিয়ে আমি হয়তো ভুল দেখছি। দুহাতে প্রাণপণে চোখ ডলে ফেললাম, দুবার চোখ বন্ধ করে আবার খুলে দেখলাম ঘরে জানলার কাছে সেই স্ত্রীলোকটি তখনও আগের মতোই বসে আছে। ঠিক তখনই একটা অদ্ভুত ব্যাপার ঘটে গেল। দেখতে পেলাম সেই স্ত্রীলোকের মাথাটা আস্তে আস্তে আমার দিকে ঘুরে এলো। ঘরের মধ্যে অন্ধকার, তবুও আমি যেন স্পষ্ট দেখতে পেলাম ওই স্ত্রীলোকটির মুখ আমার মৃত স্ত্রীর মুখের সঙ্গে একেবারে হুবহু মিলে গেছে। তখনই হাতের ঘষায় এবার হেরিকেনটা জ্বলে উঠল। হেরিকেন তুলে ভালো করে তাকিয়ে দেখতে পেলাম, হ্যাঁ হ্যাঁ, এ তো সেই। বললাম, তুমি কমলা? কমলা, তুমি এসেছো, কিন্তু এতদিন পরে? আমি যে বারবার তোমার কাছে আসার চেষ্টা করছি গো, কিন্তু কখনোই আসতে পারিনি। এই স্ত্রীলোকটা বিছানা থেকে উঠে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। বড় অদ্ভুত সেই এগিয়ে আসাটা। আমি 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 সেই মুহূর্তে ভাবলাম যে, কি ভাবলাম আমি জানি না। অন্য কোনো সময় হলে হয়তো আমি চিৎকার করে ফেলতাম। সাধু বাবা, আমার দেহ বন্ধন করা থাকে। অন্ধকার নামার আগেই আমি আমার দেহ বন্ধন করে রাখি। কিন্তু সেই দিন কি একটা কারণে দেহ বন্ধন করা হয়নি, তাড়াহুড়োর জন্য হোক কিংবা পাশের গ্রাম থেকে ফেরার পরে ব্যাপারটা নিয়ে আমার মাথায় আসেনি, এটাই বলা ভালো। স্ত্রীলোকটি আমার দিকে এগিয়ে আসতে লাগলো পিছনে করে, অর্থাৎ তার গোটা শরীরটা রয়েছে জানালার দিকে। পা দুটো ঠিক তেমনভাবেই যেন পিছনের দিকে সরে আসছে, অথচ তার মাথাটা পুরোপুরি ঘুরে গেছে আমার দিকে। আমাগুড়ি দিয়ে কেউ সামনের দিকে এগিয়ে যাওয়ার বদলে পিছনের দিকে সরে আসলে যেমন হয়, ঠিক তেমনটাই, অথচ ভয় পাওয়ার মতন কিন্তু আর কিছু নেই। সে তখনও আগের মতো সেই শান্ত গলাতেই বলে চলেছে, ভয় পাচ্ছ? হ্যাঁ, তুমি আমায় ভয় পাচ্ছ? আমায় ভয় পাচ্ছ কেন? হ্যাঁ, ও, আমি মরে গেছি বলে? মরে গেলেই কি সব শেষ হয়ে যায় গো? আমি যে মরে যাওয়ার পরেও আছি তোমার কাছে। দেহবন্ধন করা আছে এবং তুমি ব্রাহ্মণ সন্তান, তোমার পরিচয় রয়েছে, তারপরেও সে তোমার দিকে এগিয়ে আসছে। দেখো নিশি পুরোহিত, তোমার ক্ষমতা যাই হোক না কেন, সেই আত্মার ক্ষমতা কিন্তু আরো বেশি বলেই আমার মনে হচ্ছে। এ তো সবেমাত্র শুরু সাধু বাবা। সে বিছানা শেষ করে একদম আমার কাছাকাছি এসে পড়েছে। এমন সময় যেন আমি সম্বিত ফিরে পেলাম। মনে হলো বহু দূর থেকে যেন আমায় ডাকলো একটা চেনা গম্ভীর পুরুষ কণ্ঠ। ভারী গলায় কে যেন বলল, নিশিকান্ত, নিশিকান্ত, পালাও, পালাও নিশিকান্ত, না হলে ও তোমার সব শেষ করে ফেলবে, সব শেষ করে ফেলবে নিশিকান্ত। সেই অদ্ভুত অচেনা গলার কণ্ঠস্বর মাথার মধ্যে শোনার সঙ্গে সঙ্গে আর সেখানে দাঁড়াতে পারলাম না। ছুটে চলে গেলাম বাইরের দিকে। ঘরের দরজা খোলা ছিল, সেখান থেকে ছিটকে প্রথমে উঠোন, তারপরে পড়লাম বাইরের অন্ধকারের মধ্যে। কি মনে হতে একেবারে বাড়ির সেই বাঁশের বেড়া চৌহদ্দি পেরিয়ে বাইরে আস্তে আস্তে মনে হলো একটা ঠান্ডা হাওয়া যেন প্রবলভাবে আমার সামনে দিয়ে চলে গেল, যেন কিছু একটা আমার গায়ের কাছে সামান্য স্পর্শ করেই আবার মিলিয়ে গেল সেই আধু অন্ধকারের মধ্যে। তারপরে আর কি, যে বৃদ্ধর সঙ্গে গ্রামে প্রথম দেখা হয়েছিল তার বাড়ি এ বাড়ির কাছাকাছি, সামনের দিকে। তার কাছে গিয়ে সব কথা বললাম তাকে। তার মুখটা দেখলাম গম্ভীর হয়ে গেলেও সে কিছু বলল না। বাকি রাতটা তার বাড়িতেই কাটিয়ে দিলাম। পরদিন সকালে আবার সব ঠিকঠাক। এতক্ষণ ধরে বসে পুরোহিতের মুখে সব কথা শুনে যা বুঝতে পারলাম, তাতে এই বাড়িতে কিছু একটা তো আছে, এমন কিছু একটা যা নেহাত ভালো কিছু নয়। তবে এই বাড়ির ব্যাপারে এবং সেই সব ব্যাপারে যে নিশি পুরোহিত বেশি কিছু জানে না,
সেটাও আমি বুঝতে পারলাম। ততক্ষণে দুপুর হতে শুরু করেছে। নিশি পুরোহিত খাবার জোগাড় করতে লাগলো। সেও আমার মতোই, খাদ্যে তার বাঁধ বিচার নেই। তবে মাছ, মাংস, ডিম এই সমস্ত খায় না। ওই সব বাদ দিয়ে সব কিছুই খায়। তার রান্না করা ডাল, আলুর তরকারি আর একটা ভাজা নেহাত খেতে মন্দ লাগলো না। দুপুরে তার সঙ্গে পেট ভরে খাওয়া দাওয়া করে তারই ঘরের বিছানার উপর শুয়ে পড়লাম। নিশি পুরোহিত বসে রইল বিছানার একপাশে দেওয়ালে হেলান দিয়ে। আমি বললাম, মোড়লের সমস্যা তো তুমিই মিটিয়ে ফেলতে পারবে, কিন্তু এই ব্যাপারটা কি সেটা আমার দেখা দরকার। আচ্ছা, প্রত্যেক রাতেই কি এমন ঘটে? প্রত্যেক রাতেই ঘরে কিংবা বাইরে কাউকে অনুভব করতে পারি সাধু বাবা। তবে যে 4 দিন আমি ব্যাপারগুলো দেখেছি সেদিনগুলো মঙ্গলবার আর শনিবার ছিল। আপনাকে যে কথা বললাম তা ওই শেষের শনিবার। আর বাকি 3 দিনেও 3 রকম ঘটনা ঘটে। আমার জায়গায় অন্য কেউ হলে বাড়ি ছেড়ে চলে যেত, কিন্তু আমার যে এছাড়া যাওয়ার কোনো জায়গা নেই। মনে মনে হিসেব করে দেখলাম, আজকে সোমবার, অর্থাৎ কাল মঙ্গলবার। নিশি পুরোহিতের কথা মতো কাল মঙ্গলবারে কিছু একটা হওয়ার কথা। সেই দিন বিকেলের দিকে নিশিকান্তের সঙ্গে গেলাম সেই বৃদ্ধের বাড়িতে। সমস্ত কথা শুনে তিনি বললেন, সাধু বাবা সব কথাই বলেছে। আমার বউকে বলেছি ওই 2 দিন আমার বাড়িতে এসে থাকতে। তাছাড়া ওই বাড়িতে একটা পুজো আচ্ছার শান্তি করাতে হবে। তবে তার আগে আমার কেমন যেন মনে হলো যে বৃদ্ধ কিছু একটা আমার থেকে লুকিয়ে রাখতে চাইছেন। শুধু আমার থেকে নয়, নিশি পুরোহিতের কাছ থেকেও। আমি বললাম, দেখুন, ওই বাড়িতে যদি কোনো সমস্যা হয় তাহলে সেই সমস্যার কথা তো বলা দরকার। না হলে এমন একটা বিপদের মধ্যে সবসময় থাকতে থাকতে নিশিকান্তের সমস্যা হতে পারে। আসল ব্যাপারটা কি সেটা তো আমরা জানি না সাধু বাবা। তোমাদের যে বলবো, যেটুকু জানি সেইটুকু বলতে পারি। নিশিকান্তকে বলিনি, কারণ সে ভয় পেতে পারে। তার যাওয়ার ভালো কোনো জায়গা নেই। এই বাড়ি জমি জমা পেলে সে বাকি জীবনটা ভালোভাবে কাটাতে পারবে। চাই কি কিছুদিন সময় নিয়ে তার একটা বিয়ের ব্যবস্থা করতে পারবো, ওই আর কি। আমাদের গ্রামের লোকেরা খারাপ নয়, তবে তাদের সমস্যা হবে না। এরপর সেই বৃদ্ধকে জোর করতেই সে এক আশ্চর্য কথা শোনালো। আর সেই সব কথা শুনেই বুঝতে পারলাম এই বাড়িতে যে ব্যাপার আছে তার আসল কারণটা কি। তারানাথ আবার চুপ করল। আমি আর কিশোরী এতক্ষণ তন্ময় হয়ে শুনে চলেছিলাম তাঁর কথা। অনেকক্ষণ আগে সিগারেটটা শেষ হয়ে গেছে, তাই আর একটা সিগারেট ধরিয়ে তাতে অগ্নিসংযোগ করে তারানাথ 2 বার ধোঁয়া ছেড়ে হঠাৎ অন্য কথা বলল। বেশ ঠান্ডা লাগতে শুরু করেছে, তাই না? ঠান্ডা সে তো সামান্য আছে। বাইরে বৃষ্টি হওয়া শুরু হতেই ঠান্ডা পড়েছে, কিন্তু আপনার কি শীত করছে? কুসুমপুর গ্রামের বৃদ্ধের বাড়িতে এসে বৃদ্ধ যখন তার গল্পটা বলেছিল, তখন ঠিক আমার এবং নিশিকান্ত পুরোহিতের এমনটাই মনে হয়েছিল। ঠান্ডা লেগেছিল। এমনই আকাশটা কালো হয়ে গিয়েছিল। বৃদ্ধের বাড়িতে যখন আমরা বসে আছি তখন ঠিক এমনটাই টিপ টিপ করে বৃষ্টি পড়ছে আর ভীষণ ঠান্ডা লাগতে শুরু করেছিল। আমার সেই কথাটাই মনে পড়ছে। বৃদ্ধ একটু চুপ করে থেকে যখন বলতে শুরু করলো, তখন বৃষ্টির জন্যে হোক কিংবা অন্য কোনো কারণে হোক বাইরে অন্ধকার নেমে গেছে। বৃদ্ধ বলল, আজ থেকে অনেক বছর আগের কথা। রামমোহন গাঙ্গুলি তখন এই বাড়িতে এসে বসবাস করতে শুরু করেনি। এই বাড়ি রামমোহন গাঙ্গুলির নয়, অন্য একজনের। তার কাছ থেকে রামমোহন গাঙ্গুলি এই বাড়ি কিনেছিলেন। যার বাড়ি
তার নাম ছিল সনাতন চৌধুরী। সনাতনের ছিল 2 মেয়ে, একজনের নাম সোনা আর একজনের নাম রূপা। তাদের ভালো নামও কিছু একটা ছিল, কিন্তু সেসব কথা এখন আর মনে নেই। এ ঘটনা আমার জন্মের অনেক আগের। এই সোনা এবং রূপার মধ্যে ভাব ছিল যেমন বেশি, তেমন কিন্তু একে অপরকে ভীষণ হিংসাও করত। তারা ছিল যমজ এবং কিছু সময়ের অন্তরে তাদের জন্ম হয়েছিল। সোনা ছিল বড় আর রূপা ছিল তার থেকে কিছুক্ষণের ছোট। সনাতন চৌধুরীর স্ত্রী মেয়েদের দুজনের জন্মের বছর 5 মধ্যেই মারা যায়। তারপর থেকে দুজন বড় হতে শুরু করে। ধীরে ধীরে যখন তাদের বিয়ের বয়স হয়ে আসে, তখন একসঙ্গেই সনাতন চৌধুরী ছেলের খোঁজ করতে থাকে। যে বাড়িতে 2 ছেলে আছে, সেই বাড়িতেই এই 2 মেয়েকে পাঠানো হবে। কিন্তু ভাগ্য যেমন হয় তেমন ভাবে তো কোনো লোক পাওয়া গেল না। অথচ এর মধ্যে সোনাকে দেখে জমিদার পরিবারের পছন্দ হয়ে গেল। সনাতন চৌধুরী এমন সুযোগ হাতছাড়া করতে চাইল না, তাই সোনার বিয়ে ঠিক করে ফেলল। যথার্থ দিনে সোনার বিয়ের একটু আগে আগেই হঠাৎ করে সকলে লক্ষ্য করল সোনাকে কোথাও পাওয়া যাচ্ছে না। এবার বুঝতেই পারছো তোমরা, গ্রামে গঞ্জে এমন ব্যাপার করলে বাড়িতে কেমন একটা লজ্জার কাণ্ড ঘটে। কিন্তু সোনাকে খুঁজতে খুঁজতে যে দৃশ্যটা সকলে আবিষ্কার করল, তা ছিল তার চেয়েও খারাপ। এই বাড়ির উত্তর কোণে একটা আতা গাছ আছে। তুমি দেখেছো কিনা জানি না, ওই গাছের ডালে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে রয়েছে সোনা। তার 2 চোখ ঠেলে বাইরে বেরিয়ে এসেছে, জিভটা কেমন ঝুলে পড়েছে। অন্ধকারের মধ্যে কখন যে সোনা এমন কাজ করে বসেছে সে কথা কেউ জানতে পারেনি। এদিকে বিয়েতে ততক্ষণে বরপক্ষ আসতে শুরু করেনি। নিজের সম্মানের কথা ভেবে সনাতন চৌধুরী মেয়ে বদল করে দিলেন। সোনার বদলে রূপোর বিয়ে হলো জমিদারের ছেলের সঙ্গে। তাদের দেখাশোনার মধ্যে খুব একটা অন্তর ছিল না। তখনকার সময় তো খুব ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে মেয়ে দেখার ব্যাপার হয়নি, তাই অসুবিধে হলো না। রূপা একটু দুঃখ পেলেও সব কিন্তু মেনে নিল। সোনার মৃত্যুর ব্যাপারটাকে সনাতন চৌধুরী চাপা দিয়ে ফেললেন। কোথায় যে সে গেল সে কথা কেউ জানে না। আপনি বলছেন সোনার কথা কেউ জানে না, তাহলে তার ব্যাপারটাকে এমনভাবে চাপা দিয়ে দেওয়া হলো কেন? এই কথা আমি পরে বলছি। তার আগে যেটা বলছি সেটাই আগে শোনো। যারা যারা সোনাকে দেখেছিল তাদের সবাইকে হাতে পায়ে ধরে সনাতন চৌধুরী তখনের মতো মুখ বন্ধ করালেন বটে, কিন্তু ক্রমে ক্রমে কিভাবে যেন গোটা ব্যাপারটা ছড়িয়ে পড়ল। এদিকে সোনার মৃতদেহ কোথায় গেল সে কথা কেউ জানে না। অনেকে বলে সেই রাতেই লোকেদের দিয়ে সনাতন চৌধুরী মৃতদেহ সৎকার করিয়ে দেয়। অনেকে বলে সে নিজেই কোথাও মৃতদেহ লুকিয়ে ফেলেছে। সনাতনের এই কথা বাইরে যেতেই জমিদারের বাড়িতে তার ডাক পড়ল। প্রথমে একটু সমস্যা হলেও পরে সনাতনের সরল সিদ্ধান্ত এবং যাতে তাদের মেয়ের ভবিষ্যতের জন্য জমিদার বাড়ির অসম্মান না হয় তার জন্য সে এমন কাজ করেছে, এসব কথা শুনে সবকিছুই মেনে নিল। কিন্তু রূপা কিন্তু সবকিছু মানতে পারল না। রাত হলেই কেমন যেন মন মরা হয়ে যায় সে। এদিকে জমিদারের ছেলে ভাবল দিদির শোকে হয়তো রূপা এমন হয়ে গেছে, তাই সে প্রথম কিছু বলল না। কিন্তু দেখতে দেখতে প্রায় 1 মাস পেরিয়ে যাওয়ার পরেও যখন এমন হলো,
তখন সে ঠিক করলো এবার কিছু বলতেই হবে রূপাকে। আর সেদিন রাতেই ঘটল এক আশ্চর্য ব্যাপার। কি ব্যাপার? কি ব্যাপার তা ঠিক জানা যায়নি, তবে জানা যায় সেই রাতে জমিদারের ছেলে কোনো ভয় পেয়েছিল। সেই ভয় ছিল রূপাকে দেখে। এরপরে রূপাকে একটা তান্ত্রিক দেখানো হয়। অনেকেই বলে তার দিদির আত্মা তার মধ্যে প্রবেশ করেছিল, তাই সে এমন ছিল। এরপরেও মাস 2 ওই বাড়িতে ছিল রূপা। তারপর একরকম বাধ্য হয়েই তাকে সেখান থেকে ফিরিয়ে আনে সনাতন চৌধুরী। সে অদ্ভুত কিছু কাজ করত, বুঝলেন, যেগুলো মোটেই মানুষের মতো ছিল বলে মনে হয় না। নিশ্চয়ই কোনোভাবে সোনার আত্মা রূপোর মধ্যে প্রবেশ করে তাকে বিব্রত করত। অতৃপ্ত আত্মা। তারপর তার যাকে বিয়ে করার কথা ছিল সে তাকে বিয়ে করতে পারল না। কিন্তু ওই ব্যাপারে রাতের বেলা গাছের ডালে গলায় ফাঁস লাগিয়ে সোনা আত্মহত্যা করলো কেন? এ কথা কেউ জানে না। যদি জানতো তাহলে হয়তো এমন কিছু হতো না। রূপাও বাড়িতে ফিরে এলো। সনাতন চৌধুরী যেন কেমন হয়ে গেল। তার জমি জমা, চাষের কাজ সবকিছু কেমন মাথায় উঠে গিয়েছিল। রূপাও সারাদিন ঘরেই থাকতো। অদ্ভুতভাবে শান্ত হয়ে গিয়েছিল। কোথাও যেত না, কারোর সঙ্গে কথা বলতো না। একদিন ঘরের ভেতরে সনাতন চৌধুরীর মৃতদেহ পাওয়া যায়। ঠিক যেভাবে সোনা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছিল সেইভাবেই। রূপা কিন্তু তখনও শান্ত হয়েছিল, কান্নাকাটি করেনি, কোনো কিছুই করেনি। তাকে দেখে গ্রামের লোকেরা পর্যন্ত ভয় পেয়ে গিয়েছিল। গ্রামের লোকেরা সনাতন চৌধুরীর শ্রাদ্ধ শান্তি করে। এদিকে একা মেয়ে, জমি জমা, সম্পত্তি। পাশের গ্রামের সেই জমিদারের ছেলে আবার এসেছিল সবকিছু দেখাশোনা করবে বলে। রূপা তাকে ফিরিয়ে দেয়। আমাদের গ্রামের মোড়ল তখন অন্য একজন। তো সেই মোড়ল ছিলেন ভালো মানুষ। সেই রূপাকে জানান তিনি থাকতে তার কোনো অসুবিধা হবে না। কিন্তু এরপরে কিভাবে যেন রূপা আশ্চর্যভাবে নিরুদ্দেশ হয়ে যায়। তবে তার আগেই সমস্ত জমি জমা সম্পত্তির ভার পেয়েছিলেন রামমোহন গাঙ্গুলির পূর্বপুরুষ। তাহলে সোনা, সনাতন চৌধুরী, এমনকি রূপা, এই 3 জনের মৃত্যুর কারণই আশ্চর্যজনক। আর আশা করা যায় দুজনেই মারা গেছে ওই বাড়িতে। কিন্তু কিন্তু তৃতীয় জন, রামমোহন গাঙ্গুলির পূর্বপুরুষ, জমি সম্পত্তি তার কাছে কিনলই বা কি করে? জানি না। তবে যে সময় জমিদারের ছেলে সম্পত্তি রক্ষা করার জন্য এখানে আসে, তার আসার সময় যে রূপা সমস্ত সম্পত্তি রামমোহন গাঙ্গুলির পূর্বপুরুষকে বিক্রি করেছিল, তার প্রমাণ তখনকার মোড়ল নিজে দিয়েছে। তাই এই নিয়ে আর উচ্চ বাচ্চা করার কোনো উপায় ছিল না। কিন্তু রামমোহন গাঙ্গুলির পরিবার এখানে এসে থাকতে শুরু করে। তারপর থেকেই কিন্তু বিপদ শুরু হয়। বিপদ? এতক্ষণ পর বিপদের কথা শুনে যেন তাড়াতাড়ি কথা বলে উঠল নিশি পুরোহিত নিজেই। আমি চুপ করে শুনছিলাম। বৃদ্ধ বললেন, ওই বাড়িতে তোমার যেমন সমস্যা হচ্ছে নিশিকান্ত, তেমন সমস্যা অনেকেরই হয়েছে। একমাত্র গাঙ্গুলি ওই বাড়িতে চুপচাপ থাকতে পেরেছিলেন। তার কখনোই কোনো কিছু হয়নি। অনেকে বলতো তিনি হয়তো ভূতের মন্ত্র জানেন, না হলে ব্রাহ্মণ মানুষ। কিন্তু তার পরিবারও তো ব্রাহ্মণ ছিলে, তুমি নিজেও ব্রাহ্মণ। তারপরেও তোমায় এমন বিপদে পড়তে হচ্ছে। শুধু ব্রাহ্মণ বলে নয়, রামমোহন গাঙ্গুলি হয়তো এমন কিছু জানতেন যাতে কোনো আত্মা তাকে বিরক্ত করেনি, আর করলেও সেটা সহ্য করার মতো ক্ষমতা তার মধ্যে ছিল। এবার বুঝতে পারছো তো কেন এসব আমি তোমাদের প্রথমে বলতে চাইনি? নিশিকান্তের যাওয়ার জায়গা নেই। এসব কথা শুনে
তার ভয় বাড়া ছাড়া কমবে না। এই বাড়িতে 2টো মৃত্যু হয়েছে। তৃতীয় মৃত্যু অর্থাৎ রূপোর শরীর কোথায়, সে জীবিত না মৃত সে কথাও জানা যায়নি। সেক্ষেত্রে ব্যাপারটা বুঝতেই পারছো। সবই তো বুঝতে পারলাম, কিন্তু নিশিকান্তের বাড়িতে যা হচ্ছে তার সঙ্গে এইসব কিছুর আদৌ কোনো সম্পর্ক আছে কি না সেইটা ঠিক বুঝতে পারছি না। এসব আমিও জানি না, তবে ওই বাড়ির ভেতরে প্রবেশ না করলে কোনো সমস্যা নেই। তার জন্যেই তো রামমোহন গাঙ্গুলির মৃত্যুর সময় তার মৃতদেহ সারা রাত তার ঘরেই পড়েছিল। পরদিন সকালে তাকে ডাকতে গিয়ে দেখা যায় সে মৃত। মুখটা হাঁ হয়ে আছে, চোখ দুটো বিস্ফারিত। এমন অবস্থার মধ্যে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল শ্মশানে। বৃদ্ধের কথা শুনতে শুনতে হঠাৎ করে একটা ব্যাপার আমার মনে পড়ে গেল। বাড়িতে বসে থাকা অবস্থায় নিশি পুরোহিত বলেছিল, জানেন তো সাধু বাবা, প্রত্যেকবার বিপদের সময় মাথার মধ্যে বহু দূর থেকে একটা বয়স্ক পুরুষ মানুষের গলা আমার সাবধান করে। হয়তো সেখান থেকে সরে যেতে বলে, না হলে সাবধান হয়ে থাকতে বলে। প্রত্যেকবার কিন্তু ঠিক সেভাবেই প্রচণ্ড বিপদ হওয়ার হাত থেকে আমি বেঁচে যাই। মানে যেবারে আমার দেহবন্ধন করা ছিল না সেবারে তো রামমোহন গাঙ্গুলি ওই ঘরেই মারা গেছেন। আগে সেখানে থাকলেও তার প্রায় 2 মাস তো হতে চলল। নিশিকান্ত, চলো, বুঝতে পারছি একটু একটু করে। আমার কথায় নিশি পুরোহিত অবাক হলো, কিন্তু আমি তখন একটা ধারণা তৈরি করতে পেরেছি। আজ রাতে যদি তেমন কিছু হয় তাহলে কাল মঙ্গলবার, কাল কিছু একটা ব্যবস্থা আমি করবই। সেইখান থেকে নিচে ফিরে এলাম। তার বাড়িতে যখন ঢুকলাম তখন অন্ধকার নামতে শুরু করেছে। রাতের খাওয়া তাড়াতাড়ি করে নিয়ে শুতে গেলাম। নিশি পুরোহিত একটা ঘরে আর আমি গেলাম অন্য ঘরে শুতে। যদিও তাকে এক ঘরেই থাকার কথা বলেছিলাম, তবে তার বোধহয় আত্মসম্মানে লাগলো, তাই সে রাজি হলো না। তখন অনেক রাত। আমি বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তাছাড়া অনেক দিন ধরে গ্রামের পথে পথে ঘুরে বেড়াচ্ছি, বিশ্রাম তো সেইভাবে নেওয়া হয়নি। এখানে বেশ অল্প হলেও পেট ভরে খাওয়া নিশ্চিন্ত। বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম গভীর ঘুমে। এমন সময় খটখট একটা শব্দে যেন আমার ঘুমটা ভেঙে গেল। দেহবন্ধন করাই ছিল। এখানে দেহবন্ধন না করে রাখাটা বোকামি, কিন্তু দেহবন্ধনের কথা একবার নিশিকান্ত বললেও আমি কিন্তু তা ভাবিনি। শব্দটা শুনে চট করে উঠলাম না। দেখলাম হ্যারিকেনটা কখন যেন নিভে গেছে। ঘরের ভেতরে কেউ যে একটা প্রবেশ করেছে তা ভালো করে বোঝা যায়, কিন্তু আমি বিছানা থেকে এক চুল না নড়ে নিঃশ্বাস বন্ধ করে চুপ করে শুয়ে রইলাম। মনে হলো কে যেন হাঁটতে হাঁটতে আমার বিছানার মাথার কাছ থেকে অন্য পাশে চলে গেল। তবুও আমি চুপ করে শুয়ে আছি। এক সময় মনে হলো জানালাটা খুলে গেল। জানলা খোলার শব্দ পেয়ে চোখটা তুলে দেখি জানলার কাছে একজন দাঁড়িয়ে আছে। তার মাথার চুলগুলো বাইরে থেকে ভেসে আসা অল্প অল্প হাওয়াতে উড়ছে। মুখের দিকে তাকাতে মনে হলো একটা স্ত্রীলোকের মুখ, কিন্তু সেই মুখের দিকে তাকাতেই এইবার যেন আমি হঠাৎ করে চমকে উঠলাম। কারণ জানলার কাছে এসে যে দাঁড়িয়েছে তাকে আমি চিনি। বেশ কিছুদিন আগের সেই সাঁওতালি স্ত্রীলোকের কথা মনে পড়ে গেল। সেই সাঁওতালি স্ত্রীলোকটির মতোই সেই একই চেহারা, একই মুখের ভাব আর একই রকম তীব্র আকর্ষণ তার। হাঁ করে তার দিকে তাকিয়ে থাকতে থাকতে আমার মধুসুন্দরী দেবীর কথা মনে পড়তে লাগলো। ওই সাঁওতালি স্ত্রীর কথা ভেবেই মধুসুন্দরী দেবীকে দেখতে পেয়েছিলাম সেইবার, কিন্তু সে ছিল অন্য এক সময়, অন্য একটা ব্যাপার। কিন্তু এখন বন্ধ ঘরে জানলার কাছে সেই সাঁওতালি স্ত্রীলোককে দেখে আমি অবাক হয়ে গেলাম। সে আবার মুখ তুলে আমার দিকে তাকালো। তার মুখে সামান্য হাসি, কালো পাথর করে তৈরি করা তার শরীর, মাথার চুল, আর সেই অদ্ভুত হাসিতে গোটা ঘরের ভেতরটা কেমন যেন বদলে গেল। আমি অবাক হয়ে গেলাম।
কিন্তু আজ তার চোখের দৃষ্টি, মুখের ভাষা সবকিছুই কেমন যেন বদলে গেছে। সে জানলার কাছটা থেকে আমার দিকে এগোতে লাগলো। ঘরের ভেতরে অন্ধকার রয়েছে, সেই অন্ধকারের মধ্যেও আমি তার মুখটা ভালোভাবে দেখতে পাচ্ছি। এগিয়ে এসে আমার বিছানার এক পাশে বসলো সে। আমি তখন বিছানা থেকে উঠে পড়েছি। সে কিন্তু চুপ করে বসে আমায় দেখছে, কোনো কিচ্ছু বলছে না, যেন চোখের দৃষ্টি দিয়ে মনের ভেতর পর্যন্ত পড়ে নেওয়ার চেষ্টা করছে সে। এমন সময় হঠাৎ করে একটা ব্যাপার ঘটে গেল, যেন একটা প্রচন্ড ধাক্কায় আমি জেগে উঠেছি। এমনভাবে সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল সেই সব কথাগুলো। নিশি পুরোহিত অনেক বছর আগের মৃত স্ত্রীকে দেখতে পেয়েছিল। কথাটা মনে হওয়ার সঙ্গে সঙ্গে বিছানার ওপাশে তাকিয়ে দেখতে পেলাম, এতক্ষণ ধরে সেই সাঁওতালি বউটি যেখানে বসেছিল সেখানে বসে আছে একটা কালো ছায়া। গোটা ঘরে ভরে রয়েছে অদ্ভুত একটা দুর্গন্ধ। তার দুটো লাল চোখ ভাঁটার মতো আমার দিকে তাকিয়ে জ্বলছে। তার মুখ বলে কিছু নেই, অদ্ভুত একটা অন্ধকার দিয়ে তৈরি যেন গোটা শরীর। আমি যে তাকে দেখতে পাচ্ছি সেটা সে চট করে বুঝতে পারল। তুই চলে যা এখান থেকে, এটা তোর জায়গা নয়। চলে যাও, এখানে থাকলে বিপদে পড়বি। এই বাড়িতে আজ পর্যন্ত যারা যারা দেখেছে ভাই ভাই ধীরে ধীরে আমার শিকার হয়েছে। এই চলে যা। তার মানে তুমি যেই হও না কেন, তুমি এইভাবে পুরোহিতকে ভয় দেখাচ্ছ, ওকে মারার চেষ্টা করছো, কিন্তু কেন? এই বাড়ি আমার, এই বাড়ির জমি হলো আমার। এখানে যারাই থাকবে তাদেরকে একদিন না একদিন আমার হাতেই মরতে হবে। তুই থাকলে তোকেও মরতে হবে। ততক্ষণে আমি সম্বিত ফিরে পেয়েছি। নিজের মনে সাহস ফিরে পাওয়ায় ধীরে ধীরে বললাম, কাল মঙ্গলবার, কাল তোমার আসার কথা তাই না? ঠিক আছে, দেখা যাক কাল কি হয়। আর তার আগেই যদি আমি এইখান থেকে তোমায় উৎখাত করার ব্যবস্থা করতে পারি তাহলে তো হয়েই গেল। আমাকে এত সহজে এখান থেকে সরানো সহজ নয়। আমি এখানে আজ থেকে নয়, কম করে 200 বছর ধরে রয়েছি। এইবার তার কথায় কেমন যেন আমি চমকে উঠলাম। মুহূর্তের মধ্যে জলের মতো সব কিছু পরিষ্কার হয়ে গেল। এই কারণেই এই অপশক্তির ক্ষমতা এত বেশি। দেহ বন্ধন করা সত্ত্বেও আমার কাছে বসে সে এত কথা বলার ক্ষমতা রাখে এই কারণেই। কোনো অতৃপ্ত আত্মা যতদিন ধরে পৃথিবীর মায়ায় বেঁচে থাকে তার ক্ষমতা তত বৃদ্ধি পায়। তাই তার ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। অবাক হয়ে বললাম, কিন্তু তুমি কে? আর এতদিন ধরে এইখানে আবদ্ধ থেকে করছোটা কি? মুক্তি চাই, মুক্তি চাই, কিন্তু আমার মুক্তির পথে অন্তরায় হয়ে দাঁড়িয়ে সবাই। যারা এখানে এসে বাস করতে শুরু করে তারাই আমার মুক্তির পথে বাধা হয়ে যায়। আর তাই তার কথা শেষ করতে পারল না। হঠাৎ করে দরজার উপরে ধাক্কা পড়তে লাগলো। দরজার দিকে তাকালাম, তারপরে সামনে তাকিয়ে দেখি এতক্ষণ ধরে যে কালো ছায়া বিছানার ওপর বসেছিল সে কিন্তু আর সেখানে নেই। তাড়াতাড়ি এগিয়ে এসে দরজা খুলতে দেখি রুদ্ধশ্বাসে ঘরের ভেতরে ঢুকে এসেছে নিশি পুরোহিত। বলল, আমার ঘরে আমার ঘরে কারা যেন এসেছিল, কালো 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 ছায়ার মতো কিছু। শুনতে পাইনি, কিন্তু কিন্তু কালো কালো ছায়ার মতো আমি দেখতে পেয়েছি। এখানে শুধু একজন নয় নিশিকান্ত, এখানে অনেকেই আছে, না হলে তুমি আর এখানে থাকতে পারতে না। আমার কথা শুনে নিশি পুরোহিতের মুখটা কেমন যেন হয়ে গেল। এরপর অল্প কথায় তাকে সবকিছু খুলে বলতে সে রাজি হয়ে গেল। বললাম, কাল মঙ্গলবার, কালকের দিনে সে আবার আসবে তোমার কাছে। কালকেই তাকে যা বোঝার বুঝতে হবে, আর কালকের দিনটাই আমাদের কাছে সময় থাকবে এই সব কিছু থেকে বেঁচে যাওয়ার। নিশি পুরোহিত আমার কথায় রাজি হলো। আসলে ভয়ে ভীত হলেও সে কিন্তু শক্ত ধরনের মানুষ ছিল। এখন আমাকে পেয়ে সে আরো শক্ত হয়েছে। তেমনটাই ঠিক হলো।
বাকি রাতটা আমরা একরকমভাবে কাটিয়ে দিলাম। তার মানে যে প্রেত মূর্তিকে আপনি দেখেছিলেন সে ওখানে 200 বছর ধরে থাকতো। কিন্তু সোনার উপর গল্পটা আর এই যে সনাতন চৌধুরী কিংবা রামমোহন বাবুর অস্বাভাবিক মৃত্যু, এই সব কিছুর সম্পর্ক? ওই বাড়িতে যে একটা আত্মা ছিল না সেই কথা আমি প্রথমে বুঝতে পারিনি। পরে বৃদ্ধের মুখে সব কথা শুনে বুঝলাম। আসলে ওই বাড়ির ওই 200 বছরের পুরনো আত্মার প্রভাবে হয়ে উঠেছে এক অপশক্তির আধার। আর তাই এখানে মৃত কিংবা এখানে আশেপাশে থাকা সকল আত্মারা এইখানেই ফিরে আসে। মঙ্গলবার দিন রাতের বেলা খাওয়া দাওয়া শেষ করে সবেমাত্র ঘরের দরজা বন্ধ করে আমরা একটা ঘরে শুতে গেছি। এমন সময় দরজার উপরে ধাক্কা পড়ল। দরজা খুলে বাইরে বেরিয়ে না গেলেও ভেতরে দাঁড়িয়ে নিশি পুরোহিত দেখল বাইরে কেউ কোথাও নেই। আমি বললাম, দরজা বন্ধ করে দাও, আর দরজা খুলবে না। নিশি পুরোহিত দরজা বন্ধ করতে গেল, কিন্তু দরজার পাল্লা প্রায় বন্ধ হয়ে এসেছে। এমন সময় বাইরে থেকে একটা হাত এসে পড়ল দুটো দরজার পাল্লার মাঝখানে। সেই হাতে মাংস বলতে কিচ্ছু নেই, লম্বা হাড়ের উপরে যেন মাংস আর চামড়া একসঙ্গে কেউ ছড়িয়ে দিয়েছে। নিশি পুরোহিত ভয় পেয়ে ছিটকে এলো। আমি তাড়াতাড়ি এগিয়ে গিয়ে অতি কষ্টে দরজা বন্ধ করে ঘরের মধ্যে যখন বসলাম, তখন বাইরে থেকে প্রবলভাবে কারা যেন একসঙ্গে আসতে শুরু করেছে। নিশি পুরোহিত কাঁপা কাঁপা গলায় বলল, সাধু বাবা, সাধু বাবা, আমি বাঁচতে পারবো তো? প্রয়োজন হলে এই বাড়ি আমি ছেড়ে দেবো, চাই না আমার বাড়ির সম্পত্তি, আমার কোনো কিছু চাই না, আমার জীবনটা আগে, কিন্তু আমি বাঁচতে চাই। এখানে থেকে আমি আর বাঁচতে পারবো না, আমি আর বাঁচতে পারবো না। বোকার মতো কথা বলো না নিশিকান্ত, সবকিছুই ঠিক হয়ে যাবে। শুধু একটাই সমস্যা, আজ রাতটা কোনোভাবে কাটিয়ে আসলেই বুঝতে হবে এখানে ব্যাপারটা কি হচ্ছে। আর তারপর ঘরের জানলায় ধাক্কা পড়তে লাগলো প্রবলভাবে। কেউ যেন দমাদম করে ঘরের জানলায় শব্দ করছে। এদিকে বাইরে থেকে মাঝে মাঝে ভেসে আসছে অদ্ভুত হাসি, নারী পুরুষ নির্বিশেষে, এবং চিৎকার করে কান্নার শব্দ। নিশি পুরোহিত বিছানার একপাশে বসে গায়ত্রী মন্ত্র জপ করে চলেছে। তাতে মাঝে মাঝে সেই শব্দ কমে গেলেও একটু দূর থেকে শোনা যাচ্ছে। একটা কথা ভেবে আমি অবাক হয়ে গেলাম, এই বাড়ি ছাড়া বাইরে কোথাও আশেপাশে কারো কোনো সমস্যা নেই। আজ সকালে সেই বৃদ্ধের সাথে আশেপাশের বাড়িগুলোতে কথা বলে দেখেছি, কারোর কোনো সমস্যা নেই। একমাত্র সমস্যা এই বাড়ির ভেতরে। এমন কি আছে এই বাড়িতে? আর ঠিক তখনই ঘরের মধ্যে এক কোণের দিকে যেন একটা কালো ছায়াকে অনুভব করতে পারলাম। নিশি পুরোহিত সেইখান থেকে ছিটকে সরে আসতে যাবে, এমন সময় শুনতে পেলাম সেই ছায়া মূর্তির গলা। নিশিকান্ত, নিশিকান্ত বোকার মতো ভয় পাস না। আমি তোর জ্যাঠামশাই রামমোহন গাঙ্গুলি। আপনি রামমোহন গাঙ্গুলি? মানে এই বাড়িতে সবার শেষে যে মারা গেছে সে? ঠিকই বলেছ, তোমাদের বড় বিপদ। আশেপাশে যারা রয়েছে তারা কেউ মানুষ নয়, অতৃপ্ত আত্মা। এই বাড়ির চৌহদ্দির মধ্যেই তারা এতদিন ধরে অবস্থান করছে। অনেকে আছে যারা বাইরে থেকে এখানে এসেছে। আমি এইখানে থেকে ভুল করেছি এবং যাওয়ার আগে তোমাকে এইখানে ডেকে এনে ভুল করেছি। আজকে রাত কাটিয়ে তোমরা এখান থেকে চলে যেতে। আর একটা কথা, পারলে উত্তর দিকের গাছের তলায়। এইটুকু কথা বলে কালো ছায়াটা হঠাৎ করেই যেন কোথায় মিলিয়ে গেল। নিশি পুরোহিত ভয়ে আতঙ্কে তখন একাকার হয়ে গেছে। বলল, এসব কি হচ্ছে ঠাকুর মশাই? আমার 10 বছরের মৃত স্ত্রী, 1 বছরের মৃত জ্যাঠামশাই, সবাইকে যেন দেখতে পাচ্ছি আমি, আমার সবার সাথে কথা হচ্ছে। এই বাড়িটাই অভিশপ্ত নিশিকান্ত। এই বাড়িতে তোমার বাস করাটা একেবারেই ঠিক হয়নি। আজকের রাতটা কোনোভাবে কাটিয়ে দিয়ে তারপর হঠাৎ করেই আমার চোখ চলে গেল ঘরের মেঝের দিকে। একটা বাচ্চা ছেলে কখন যেন সেখানে এসে বসেছে। এক মনে মাটির দিকে তাকিয়ে সে কি একটা খেলে চলেছে। কাঠি দিয়ে মাটিতে আঁক কাটছে। প্রথমে ব্যাপারটাকে খেয়াল করেনি নিশিকান্ত, এখন খেয়াল করেই বলল, এই বাচ্চাটা এখানে কোথা থেকে এলো সাধু বাবা? আপনি দেখেছিলেন নাকি?
আমি তার কথার উত্তর দিলাম না। বাচ্চাটার দিকে পায়ে পায়ে বেশ খানিকটা এগিয়ে যেতেই একটা অদ্ভুত গম্ভীর গলায় সে বলে উঠল, সামনে আসবি না, সামনে আসবি না। তুই ঘরে আছিস বলে ওরা কেউ প্রবেশ করতে পারছে না। নিশিকান্তকে ওরা নিয়ে যাবে, ছাড়বে না। তুই এখান থেকে চলে যা। আমি এইখানে থাকতে তোরা নিশিকান্তের কোনো ক্ষতি করতে পারবি না। তোরা এখানে কেন? এত অতৃপ্ত আত্মা এক জায়গায় আসতে পারে কি করে? কথা বলতে বলতে আমি এগিয়ে গেলাম দরজার দিকে। কেউ কিছু বুঝে ওঠার আগেই এক ঝটকায় দরজা খুলতেই দেখা গেল বাড়ির উঠোনে চাঁদের অল্প আলোয় আধো অন্ধকারের মধ্যে কতগুলো কালো কালো ছায়ামূর্তি মাটির ওপর উবু হয়ে বসে থাকার মতন চুপ করে বসে রয়েছে। ঠিক তখনই সবাই একসঙ্গে হেসে উঠল। বাচ্চা ছেলেটা একেবারে পেছনের দিকে মাথাটা ঘুরিয়ে নিয়ে আগের মতো গলায় বলল, ওরা সব আমার কাছে আছে। আজ থেকে অনেক বছর আগে এইখানকার মাটিতেই আমাকে বন্দি করেছিল এক তান্ত্রিক। 200 বছর আগে। তখন এইখানে কোনো বাড়ি ছিল না। তারপর থেকে তো এই বাড়ির চৌহদ্দির মধ্যে আমি রয়েছি। এ বাড়ির প্রথম বাসিন্দা যখন ব্যাপারটা বুঝতে পারে, তখন সে সেই বাঁশের বেড়ার চৌহদ্দির মধ্যে আমায় বন্দি করে। সেই জন্যই যেদিন বাঁশের বেড়া পুরোপুরি ভেঙে পড়বে, সেই দিন আমি এইখান থেকে মুক্তি পাবো, তার আগে নয়। কালো কালো ছায়াগুলো পিল পিল করে এগোতে লাগলো। বারান্দা পেরিয়ে ওরা ঘরের ভেতরে ঢুকে আসতে চায়। আমার আর নিশিকান্তের দেহবন্ধন করা রয়েছে, কিন্তু ওই বাচ্চা ছেলের মুখ থেকে যে কথা বলছে, সে যদি সত্যি বলে, তাহলে 200 বছরের পুরনো এক তান্ত্রিকের আহ্বান করা এক প্রেত মূর্তি, তার সঙ্গে শুধু দেহবন্ধন দিয়ে লড়াই করা সম্ভব নয়। তার সঙ্গে রয়েছে কতগুলো কালো অশরীরী আত্মা। নিশিকান্ত হাউমাউ করে উঠল। আমি বললাম, বাঁশের বেড়া ভেঙে তোমার মুক্তির ব্যবস্থা আমি করে দেব, কিন্তু আজ রাতে নিশিকান্তকে ছেড়ে দিতে হবে। বাড়ির মালিক সে নিজে তোমাদের সবাইকে মুক্ত করবে। আমাকে মুক্ত করার চেষ্টা করে লাভ নেই। আমি কাউকে ছাড়বো না। সর্বনাশ! তার মানে আপনি নিজেও বুঝতে পারছিলেন তার ক্ষমতা বেশি, তারপরেও আপনি এমনভাবে... ব্যাপারটা তোমরা যেমন ভাবছো তেমনটা নয়। সে আমার ক্ষতি করতে পারবে না, কিন্তু নিশিকান্তের ক্ষতি করতে পারবে। মনে মনে মধুসুন্দরী দেবীকে স্মরণ করে চলেছি। এদিকে কালো ছায়াগুলো প্রায় উঠোন পেরিয়ে বারান্দায় উঠে দরজার কাছে এসে দাঁড়িয়েছে। গুনে দেখলাম অন্তত 6-7টা তো হবেই। তাদের সকলেরই চোখের দৃষ্টি সাদা, মণিহীন, ফ্যাকাশে। তারা কোনো কথা বলছে না। নিশিকান্ত তখন খাবি খেতে শুরু করেছে। ঘরের মধ্যে সেই বাচ্চাটা এখন জানলার কাছে চলে গেছে। জানলার গরাদ ধরে তার উপরে উঠে দাঁড়িয়ে আমাদের দিকে ঘুরে তাকিয়েছে, পেছনের দিকে ঘুরে আসা মাথাটা দিয়ে। সেই অদ্ভুত দৃশ্য সহ্য করার ক্ষমতা সবার নেই। পেছনে ঘুরে আসা মাথাটা মাঝে মাঝে যেন ঘাড় থেকে একপাশে হেলে পড়ছে। খিলখিল করে হাসছে সে। আর বাইরে সেই মূর্তিগুলো এক অদ্ভুত ঝড় তুলে ফেলছে গোটা ঘরের ভেতরে। নিশিকান্ত আর সহ্য করতে পারছিল না। একটু পরেই জ্ঞান হারিয়ে ফেলবে আমি বুঝতে পারছিলাম। এমন সময় আমার কানের কাছে কে যেন বলল, একটাই মাত্র উপায় আছে এ বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। যেভাবেই হোক এই বাড়ি থেকে বেরিয়ে গেলে ওর কোনো প্রভাব বাইরে চলবে না। কথাটা হঠাৎ করে মনে হওয়ার সঙ্গে সঙ্গে ওদের আর কিছু বুঝতে না দিয়ে নিশিকান্তের একটা হাত ধরে টান দিলাম। ছুটতে চলে এলাম বাইরের দিকে। আমরা বাইরে বেরোনোর সঙ্গে সঙ্গে জানলা থেকে লাফিয়ে পড়ল সেই বাচ্চাটি। বাইরের কালো ছায়াগুলো আমাদের ছুটে আসতে দেখেই বোধহয় একসঙ্গে দাঁড়াবার চেষ্টা করছিল, কিন্তু আমার দেহ বন্ধন করা। নিশিকান্ত গায়ত্রী মন্ত্র পড়ছে। তারা একপাশে সরে গেল। পিছন থেকে সেই বাচ্চাটি চিৎকার করে বলে চলেছে, চলে যাস না, চলে যাস না নিশিকান্ত, আমার কাছে আয়, আমার কাছে আয়।
পেছনে সেই বাচ্চাটার বিভৎস গলাটা ধীরে ধীরে বদলে যেতে লাগলো রামমোহন গাঙ্গুলির গলাতে। রামমোহন গাঙ্গুলি যেন বলতে লাগলেন, আমায় ছেড়ে যাস না নিশিকান্ত, বাবা আমায় ছেড়ে যাস না। তোর জন্য যে আমি কতদিন অপেক্ষা করছি, ছেড়ে যাস না নিশিকান্ত। নিশিকান্তকে নিয়ে তখন আমি দরজার কাছে পৌঁছে গেছি। পেছন থেকে রামমোহন গাঙ্গুলির গলা শুনে নিশিকান্ত বলে উঠল, জ্যাঠা, জ্যাঠা বোধহয় ডাকছেন আমায় সাধু বাবা। বোকার মতো কথা বলো না নিশিকান্ত, ও তোমার জ্যাঠামশাই নয়, ও হলো সেই প্রেত মূর্তি, যে প্রেত মূর্তি তোমায় মারতে চায়। এই বাড়ির চৌহদ্দির মধ্যে থাকলেই সে তোমায় মারবে। কথা বলতে বলতে এক মুহূর্তের জন্য থেমে গিয়েছিল নিশিকান্ত, আর ঠিক সেই মুহূর্তেই দেখতে পেলাম একটা কালো ছায়া যেন তার গায়ের উপর লাফিয়ে পড়ছে। এক ঝটকায় নিশিকান্তকে সরিয়ে নিলাম বাড়ির চৌহদ্দির বাইরে। দরজাটা খুলেই ফেলেছিলাম, কালো ছায়াটা এসে পড়ল দরজার কাছে। তার দুটো উজ্জ্বল চোখে সঙ্গে সঙ্গে একটা তীব্র গর্জন শুনতে পেলাম। কে যেন বলল, আবার ফিরতে হবে এখানে, আমি এখানে থাকবো। গ্রামের মোড়লের সঙ্গে কথা হলো। সেই বৃদ্ধ এবং কয়েকজন মিলে দিনের বেলা সেই বাড়িতে গিয়ে নিশিকান্তর ঘর থেকে তার জিনিসপত্র টুকিটাকি সবকিছুই আনা হলো। এই বাড়ির চৌহদ্দির চারপাশে একটা বন্ধন দেওয়া হলো। নতুন করে বাঁশের বেড়া তৈরি হলো একদিনের মধ্যে, যাতে এখান থেকে আর কেউ বেরোতে না পারে। প্রথমে গৃহবন্ধন, আর তারপরে বাড়ির চারপাশ বন্ধন। গ্রাম ছেড়ে আসার আগেই নিশিকান্তকে একটা তাবিজ তৈরি করে দিয়েছিলাম। প্রায় ৩-৪ দিন সেই বৃদ্ধের বাড়িতেই ছিলাম। পরে বৃদ্ধ বলেছিল, এই কুসুমপুর গ্রাম খুব বেশি দিনের নয়। আগে এমনটা ছিল না। এর আগে এই গোটা জায়গাটা ছিল ফাঁকা। এখন শ্মশান সরে গেছে কুসুমপুর থেকে পশ্চিম দিকে। তবে আগে নাকি এই দিকের জায়গায় অনেক জঙ্গল মতো ছিল। ডাকাত ছাড়াও তান্ত্রিকের দল এখানে ওখানে বাস করত। আগের যে তান্ত্রিক ওই বাড়ির চারপাশ বন্ধন করেছিল, সে বলেছিল এখানে আগে কোনো এক তান্ত্রিকের সাধনার স্থল ছিল। সে এইখানে কিছু করেছিল। আমরা এই বিষয়ে কিছু জানি না। বৃদ্ধ বেশি কিছু বলতে পারেনি। সে যা যা জানত সবই আমায় ওই কদিনে বলেছিল, আর দিন কয়েক আমি সেইখানে ছিলাম। নিশিকান্তকে সম্পূর্ণ ভয়মুক্ত করে সেই বাড়ি থেকে তাকে বের করে সেই গ্রামে অন্য একটা বাড়ির ব্যবস্থা করে দিয়েছিল মোড়ল মশাই নিজে। পরে বুঝেছিলাম আসলে তিনি চাইছিলেন না নিশিকান্ত সেই বাড়িতে থাকুক। তাকে সেখান থেকে সরাবার জন্যেই তিনি সম্পত্তির ভাগ দিতে তাকে অস্বীকার করেছিলেন, অথচ লোকেরা তাকে বুঝতে পারেনি। কিন্তু সোনা, তারপর সনাতন চৌধুরী কিংবা বাকিদের ব্যাপারটা তাহলে কি হলো? তারাও কি তাহলে? আসলে কি হয়েছিল আমার জানা নেই, তবে হতে পারে যে অশুভ শক্তির প্রভাবে তারা ধীরে ধীরে এমন কিছু অদ্ভুত কাজ করে ফেলেছিল যা হয়তো তারা বুঝতে পারেনি। আর একটা কথা ভেবে দেখো, এখানে কিন্তু আমি সেই সাঁওতাল বউটিকে দেখে প্রথমবারের জন্য ভেবেছিলাম সে সত্যি। যদি মনের ভেতর থেকে কেউ আমায় নাড়া না দিত, তাহলে কিন্তু আমিও তার মতো হতেই পারতাম। আমি আর নিশিকান্ত পুরোহিত ব্রাহ্মণ। তাছাড়া আমাদের দেহবন্ধন ছাড়াও তন্ত্রমন্ত্রের সামান্য চর্চা ছিল, বাকিদের কিন্তু তা ছিল না। তাই তারা সহজেই হয়তো নিশির ডাকের মতো অতৃপ্ত আত্মার আহ্বানে পা দিয়ে মৃত্যু ফাঁদে পড়েছিল। রূপা নিরুদ্দেশ হয়ে যাওয়ার ব্যাপারটা। তারানাথ হাত উল্টালো। আমরা দেখলাম বৃষ্টি কমে এসেছে, তাই আর দেরি না করে বেরিয়ে পড়লাম। বেশ বুঝতে পারছিলাম তারানাথ তান্ত্রিক যখন সে জায়গা ছেড়ে চলে এসেছিল এবং নিশিকান্ত পুরোহিতকে সরিয়ে দিয়েছিল, তখন সে জায়গা মোটেই ভালো হতে পারে না।
200 বছর ধরে থাকা কোনো এক অশুভ আত্মা শুধু নয়, কোনো এক অশুভ শক্তি সেখানে আজও রয়েছে, ওই কুসুমপুরের রামমোহন গাঙ্গুলির বাড়িতে। শুনছিলেন তারানাথ তান্ত্রিকের গল্প নিশি ডাকের ভিটে। বিভিন্ন চরিত্রে সুজন, সৌম্যজিৎ, জ্যোতির্ময়, অয়ন্তিকা, সৌমিতা, ঋতম এবং অমিত। সমগ্র গল্পটির কণ্ঠাভিনয় নির্মাণ করেছে ঋতুরাজ স্টুডিও। সমগ্র গল্পটির কণ্ঠ সম্পাদনা, ধ্বনি সম্পাদনা এবং আবহ সম্পাদনা করেছে 62AP স্টুডিও। গল্প শুনে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন, এবং গল্প শুনে আপনার কেমন লাগলো আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তাহলে আগামী সপ্তাহে আবারও একটি রোমাঞ্চকর তারানাথ তান্ত্রিকের গল্প নিয়ে হাজির হব আমরা। ততক্ষণ পর্যন্ত স্টে টিউন।